ঢাকার বাতাসে উঠছে মাত্রাতিরিক্ত সীসা নিকেল ধূলিকণা। ভয়াবহ দূষণের কবলে নগরবাসী, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে জানালেন পরিবেশ মন্ত্রী। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে প্রস্তুত আওয়ামী লীগ, অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির। তাবলিগ জামাতের দুপক্ষকে নিয়ে বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারিতে, তারিখ চূড়ান্ত হবে আজ। এবং শ্রদ্ধা ভালোবাসার চোখের জলে শেষ বিদায় সুর সম্রাট বুলবুলের, শঙ্কামুক্ত নন শিল্পী আলাউদ্দিন আলী। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত সুজানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বিশ্বের দূষিত নগরীগুলোর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। সঙ্গে মেগা প্রকল্পগুলোর নির্মাণ কাজে সমন্বয়হীনতার কারণে পুরো শহরই এখন যেন বায়ু দূষণের কারখানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দূষণের ক্ষতিকর নানা তথ্য প্রমাণ বেরিয়ে এসেছে। তবে দূষণ নিয়ন্ত্রণে রাখতে সরকার সতর্ক আছে বলে জানালেন পরিবেশ মন্ত্রী। রাজধানীর বায়ু দূষণ নিয়ে আরাফাতুর রহমানের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন সুমন দে ও খন্দকার জাহিদুল ইসলাম অলোক। ঢাকার বাতাস দূষিত করার জন্য ৫৮% দায়ী সনাতন পদ্ধতির ইটভাটা, আর ২৬% দূষণ করে রাস্তা ও মাটির ধুলা এবং মোটর গাড়ির কালো ধোঁয়া। এমনিতেই শীতের শুষ্ক মৌসুমে ঢাকার বাতাসে ধূলিকণার পরিমাণ বেশি থাকে। তার ওপর অনিয়ন্ত্রিত নির্মাণ কাজ, যানজট, মোটরযানের কালো ধোঁয়া ও শিল্প কারখানার বিষাক্ত ভারী ধাতু যোগ হয়ে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক গবেষণায় দেখা যায়, মাটিতে যে পরিমাণ ক্যাডমিয়াম থাকার কথা ধুলায় তার চেয়ে প্রায় ২০০ গুণ বেশি আছে, আর নিকেল ও সীসার মাত্রা দ্বিগুণেরও বেশি। ঢাকার রাস্তার ধুলোর মধ্যেও নির্ধারিত মাত্রার চেয়ে বেশি আর্সেনিক শনাক্ত হয়েছে। ঢাকা শহরে যে ধুলাটা দেখেন, এটা মেইনলি হয় যে আমাদের কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেইখান থেকে আসে। এর মধ্যে কি আছে? বালি আছে, এর মধ্যে সিমেন্ট আছে। এগুলো হলো, বালিটা আপনারা জানেন সিলিকা, এবং সিমেন্টের মধ্যে অনেক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স আছে এবং এডেসিভ ম্যাটেরিয়ালস আছে। যেসব এলাকায় কনস্ট্রাকশন চলতেছে, আপনি সেই সব এলাকায় গেলে দেখবেন যে ওইসব এলাকার বাড়ি ঘরের যে জানলাগুলো আছে বা দরজাগুলো খুলতে পারতেছে না, মাসের পর মাস বন্ধ থাকতেছে। আরেক গবেষণায় ঢাকার ৫টি আবাসিক এলাকায় ঘরের ভেতরের বাতাসে সূক্ষ্ম বস্তুকণার মধ্যে ভারী ধাতু সীসা, দস্তা ও নিকেল পাওয়া গেছে। বাইরের দূষিত বাতাসের ৪২%ই ঘরে চলে আসে। কয়েকটা মেটাল আছে যে পটেনশিয়ালি কার্সিনোজেনিক লেভেলের পর্যন্ত আছে। তাহলে এই ডাস্টের ক্ষতিটা অনেক বেশি। এটা হলো একটা বড় মেটালিক পলিউশন। এছাড়া ডাস্টের যে আরও যে ফাইন পার্টিকেলসগুলো আছে, সেগুলো অন্যান্য বায়ু দূষণের যে কেমিক্যাল সাবস্টেন্সগুলো আছে তার মতোই আমাদের শরীরে ক্ষতি করে, এবং আমাদের ওই ফুসফুস এদের ইফেক্ট ফেলে, সিওপিডিতে এরা অনেক ভূমিকা রাখে। অন্যান্য যে ক্ষতিগুলো হওয়ার কথা বায়ু দূষণের কারণে, সেগুলো সবই হচ্ছে। রাজধানীতে অবকাঠামো নির্মাণ ও শিল্প কারখানা স্থাপনের সময়ও পরিবেশগত সুরক্ষার বিষয়গুলো মানা হচ্ছে না। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পরিবেশ মন্ত্রী। কাজ হচ্ছে যেগুলো উন্নয়নের জন্য কাজগুলো, সেগুলো থেকেও কিছু ধুলা বালু এগুলো হয়, নির্গত হয়, এবং এগুলোর জন্য আমরা ঢাকা সিটি কর্পোরেশনকে অনুরোধ করব যে এগুলো যেন নিয়ন্ত্রণে রাখা হয়, আরও নিয়ন্ত্রণ যাতে রাখা হয়। যে কাজই আরাফাতুর রহমান, RTV, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে তফসিল ঘোষণার পর প্রস্তুত ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মাদুর রহমান রুবেলের রিপোর্ট। অবিভক্ত ঢাকাকে বিভক্ত করে 2 সিটিতে নির্বাচন হয় 2015 সালে। নির্বাচনের 2 বছরের মাথায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয়তার শিখরে পৌঁছানো মেয়র আনিসুল হক।
নানা কারণে আটকে যাওয়া উপনির্বাচনের তফসিল ঘোষণার পর সরব ক্ষমতাসীন দল গুলশান, বনানী, বারিধারা ও উত্তরা নিয়ে গঠিত অভিজাত সিটি কর্পোরেশন এলাকার মানুষের প্রত্যাশাও বেশি, যা পূরণে কাজ করতে চান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই ব্যবসায়ী নেতা। অসমাপ্ত কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। কোথায় সমস্যার সমাধান করতে হবে, বসে থাকলে হবে না। একটি বাসযোগ্য ঢাকা শহর করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করে যাব। আমাদের যানজট নিরসনের জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও পূর্বের সিটি নির্বাচন কোনো অভিজ্ঞতাই সুখকর নয় বলে মনে করেন বিএনপি। তাই দলীয় সরকারের অধীনে নতুন করে আর কোনো নির্বাচনে যেতে আগ্রহ নেই দলটির। খালেদা জিয়া তিনি নির্বাচনী প্রচারণায় বের হয়েছিলেন, কাওরান বাজারে তার গাড়ি বহরের উপরে হামলা করে, গুলি বর্ষণ করে। এবার নেত্রী কারা অন্তরালে, সুতরাং কেমন নির্বাচন হবে বোঝাই যাচ্ছে। সহিংসতার ভরপুর থাকবে এবারে নির্বাচনে, জনগণের কিছুই করার থাকবে না। এখন তারা নির্বাচনে কারচুপি করতেই থাকবে। যতদিন আওয়ামী লীগ সরকার আছে ততদিন বাংলাদেশের জনগণের আর ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হবে না, তাদেরকে যেতে দেওয়াও হবে না। তবে সবার অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচনের জন্য বিএনপিকে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। উৎসবমুখর পরিবেশে সবাই নির্বাচন করবে, আমরা সবাই ভোট দিব। আমিও আহ্বান জানাবো যে আসুন, যেই জিতবে তারই কাছে দায়িত্ব চলে যাবে এই নগরের জন্য। সামনে যে নির্বাচনগুলো আসছে প্রত্যেকটিতেই আগের রাত্রে নির্বাচন সম্পন্ন হয়ে যাবে, সুসম্পন্ন হয়ে যাবে বলে আমরা আশঙ্কা করি। সেই কারণে বিএনপি এসব নির্বাচনে যাবে না। উৎসবমুখর পরিবেশে হবে উত্তর সিটির উপনির্বাচন, এমনটাই প্রত্যাশা করেন উত্তরের বাসিন্দারা। বিভক্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া এই পদে আবারও নির্বাচন হতে যাচ্ছে প্রায় 1 বছরের বেশি সময় পর। উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগ নিলেও নির্বাচনে অংশ নিতে নারাজ বিএনপি। বিগত জাতীয় নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগে নিয়ে তারা নির্বাচনে যেতে নারাজ। তবে আগামীতে যেই হবে নতুন নগরপিতা এই সিটি কর্পোরেশনে, তার কাছে এই এলাকার সাধারণ ভোটারদের প্রত্যাশা আনিসুল হকের মতোই আবারও নতুন সেবা পাবেন তারা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তাবলিগ জামাতের দুই পক্ষের বিবাদ মিটে যাওয়ায় আগামী ফেব্রুয়ারিতে টঙ্গীতে বিশ্ব ইজতেমা হবে, এমনটা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিবাদমান দুই পক্ষের শুরা কমিটির সদস্যদের সঙ্গে আলোচনার পর একথা জানান তিনি। ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে দুই পক্ষের 2 জন প্রতিনিধি বসে ইজতেমার তারিখ ঠিক করবেন আজ। মুক্তা মাহমুদের রিপোর্ট। প্রতি বছর জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা হলেও এবারই তাবলিগ জামাতের নেতৃত্বের দ্বন্দ্বে দুপক্ষের বিরোধে স্থগিত হয়ে যায় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সম্মেলনটি। বিরোধ মেটাতে এর আগে দফায় দফায় বৈঠক করেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। আগের বৈঠকগুলো এক পক্ষকে নিয়ে হলেও এবারই প্রথম দিল্লির নিজামুদ্দিন মার্কেজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলাভির অনুসারীদের প্রধান শুরা সদস্য ইঞ্জিনিয়ার ওয়াশেকুল ইসলাম ও দেওবন্দ পন্থীদের মধ্যে শুরা সদস্য মাওলানা জুবাইর আহমেদকে নিয়ে বৈঠক হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রায় 2.5 ঘন্টা বৈঠক চলে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিবাদ মিটিয়ে তারা এবার একসঙ্গে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন, তবে দিল্লির মাওলানা সাদ আসবেন না। ইজতেমাতে দুই পক্ষই একত্রে ইজতেমাটা করবে, একসঙ্গে ইজতেমাটা করবে। দুই পক্ষের 2 জন সবসময় বসে ডিসিশন নেবেন এবং তারাই 2 জনেই নেতৃত্ব দিবেন এই বিশ্ব ইজতেমাটা কিভাবে সুসম্পন্ন করা যায়। বৃহস্পতিবার ইজতেমার তারিখ ঠিক করা হবে। আগামীকাল 10:30টায় আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়ের অফিসে আরেকটি সভা হবে। সেই সভাতে কবে, কখন, কিভাবে হবে সেইটার সিদ্ধান্ত হবে। দুপক্ষের সমন্বয়কারী মাওলানা মাজহারুল ইসলাম জানান, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গেছে, এখন আর কোনো বিরোধ নেই। জড়িয়ে ধরে কান্নাকাটি করে তারা একমত হয়েছে যে আজ থেকে তাদের ভিতরে কোনো বিভক্তি নাই। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। বিশ্বের শীর্ষ 100 চিন্তাবিদের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী দ্য ফরেন পলিসি বিশ্বের সেরা চিন্তাবিদদের একটি তালিকা তৈরি করেছে। সাময়িকীটি তাদের 10ম বার্ষিকীর বিশেষ সংস্করণে এসব চিন্তাবিদের নাম ও কাজের বর্ণনা প্রকাশ করে। সেখানে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগে জায়গা করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালিকায় তার জায়গা করে নেওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বসবাসের জায়গা করে দিয়েছেন তিনি। 10 জনের সংক্ষিপ্ত এই তালিকায় রাশিয়ার এক কর্মকর্তার পরই আছেন শেখ হাসিনা। দ্য ফরেন পলিসি শেখ হাসিনা সম্পর্কে বলেছে,
তার নেতৃত্বে বাংলাদেশ সরকার নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন সঙ্গীত গুরু ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মাননা এবং সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন এই বীর মুক্তিযোদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এফডিসিতে 2 দফা জানাজা হয়। আলাউদ্দিন আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। জীবন চারানা ঘুমে দুয়ানা প্রেমের পাখি ও জীবন তোর আর দুয়ানা বাকি। জীবনের বাকি দুয়ানাও সাঙ্গ হল কালজয়ী সুর সম্রাট আহমেদ ইমতিয়াজ বুলবুলের। সুরের জাদুকর এই বীর মুক্তিযোদ্ধার কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে প্রথমে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেয়া হয়। কালজয়ী জনপ্রিয় অসংখ্য বাংলা গানের গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। ফুলে ফুলে ঢেকে যায় তার কফিন। 6 বছর শুধু দেশের গান করেছে। অত্যন্ত কম কথাবার্তা বলতেন, কাজ ছাড়া কিছু বুঝতো না, কাজ পাগল লোক। প্রতিটি কাছের পেছনে যে অনুপ্রেরণাটা সে দিয়ে গেছে সেটা হলো আমার দেশ, মাটি এবং মানুষের জন্য। এই জাতিকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে আরেকজন আহমেদ ইমতিয়াজ বুলবুলের আবির্ভাবের জন্য। শ্রদ্ধা জানাতে আসেন সঙ্গীতাঙ্গনের তারকারা। প্রয়াত এই গুণী মানুষটির সঙ্গে নিজেদের নানা স্মৃতির কথা জানান তারা। আমরা যারা ক্লোজ আপ ওয়ান টিম আছি, আমরা আসলে সবাই তার কাছে সন্তানের মতোই ছিলাম। তার কোনো অহংকার ছিল না, এটাই শেখার আছে। কিন্তু বুলবুল ভাই চলে গেল, এই লসটা আসলে মেনে নিতে পারছি না। এই যোগ্য লোকগুলো থাকা অবস্থায় আমরা সম্মান দিতে না পারলে এখানে এসে মৃত্যুর পর ফুল দেওয়ার কোনো মানে নাই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা তাকে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানাতে আসেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদও। রাষ্ট্রপতির পক্ষ থেকে তার কফিনে ফুল দেয়া হয়। তার এই অসময়ে চলে যাওয়া শুধু বাংলা গানের জন্য নয়, বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। উনি তার মুক্তিযুদ্ধের পক্ষে অবিচল আস্থা এবং বিশ্বাস থেকেই এই স্বাধীনতা বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। সুরের জাদুকর আমাদের ছেড়ে চলে গেছেন, আসলে অপূরণীয় ক্ষতি। উনি বেঁচে থাকবেন, চিরজীবন বেঁচে থাকবেন উনার সুরের মাধ্যমে। শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজার নামাজ হয়। দ্বিতীয় জানাজা হয় এফডিসিতে। চলচ্চিত্রাঙ্গনের মানুষ শ্রদ্ধা জানান আধুনিক বাংলা গানের এই প্রাণ পুরুষের প্রতি। বুলবুল থাকলে হয়তো আরো অনেক গান বাংলা চলচ্চিত্র পেত। দেখেন উনি যাওয়ার পরে সেরকম জনপ্রিয় গান আর পাচ্ছি না আমরা। চলচ্চিত্র অঙ্গন বা সাংস্কৃতিক অঙ্গন যেন আহমেদ ইমতিয়াজ বুলবুলকে কখনোই ভুলে না যায়। বিকেলে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। 63 বছর বয়সে মঙ্গলবার ভোরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিংবদন্তি এই গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। নাজিফ ফরাইজি, আরটিভি, ঢাকা। বরেণ্য গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও বাদ্যযন্ত্র শিল্পী আলাউদ্দিন আলী শঙ্কামুক্ত নন। তিনি ফুসফুসের প্রদাহ ও রক্তের সংক্রমণ সমস্যায় ভুগছেন। রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা মিমি জানান, আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যু সংবাদ পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন তিনি। উত্তরাঞ্চলের কিছু জেলায় শীতের তীব্রতা আবারও বেড়েছে। গাইবান্ধায় আজ ভোরে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। রাত থেকে বৃষ্টির মতো ঘন কুয়াশা, মেঘলা আকাশ ও হাড় কাঁপানো শীতের কারণে বোরো ধান চাষে কৃষকরা বিপাকে পড়েছেন। যারাও কাজ করছেন তাদের বেশি পারিশ্রমিক দিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। চারার বয়স বেশি হওয়ায় যে কোনো উপায়ে জমিতে কৃষি শ্রমিক নিয়োগ করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। ঠান্ডার কারণে কৃষি শ্রমিকরা নানা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। এদিকে কুড়িগ্রামে অব্যাহত রয়েছে কনকনে শীত। মিয়ানমারে ফেরত পাঠানোর ভয়ে ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা। সবশেষ এই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1,500-এ। শুরুতে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনের তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়া ট্রানজিট পয়েন্টের আশ্রয় শিবিরে রাখা হলেও এদের একটি অংশ টেকনাফ চাকমারকুলে অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করেছে প্রশাসন।
টেকনাফ প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। এবার ভারত থেকে আতঙ্কে বাংলাদেশে আসতে শুরু করেছে দেশটিতে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। গত 2 মাসে পালিয়ে এসেছে 300 রোহিঙ্গা পরিবারের প্রায় 1300 জন সদস্য। 8 বছর ভারতে ছিলাম, সেখানে খাওয়া দাওয়ায় দারুণ কষ্ট। এনভিসি কার্ডের জন্য আঙ্গুলের ছাপ না দিলে দেশ থেকে বের হয়ে যেতে বলে পুলিশ, তাই চলে এসেছি এখানে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নেতারা জানান, পূর্বের তুলনায় বর্তমানে ভারতে রোহিঙ্গাদের মধ্যে নানা আতঙ্ক কাজ করছে। মিয়ানমারে ফেরত পাঠানোর ভয়ের পাশাপাশি সুযোগ সুবিধার কারণে বাংলাদেশে চলে আসছেন তারা। মিয়ানমারে ফিরে যেতে এনভিসি কার্ড নিতে অস্বীকৃতি জানিয়ে তারা এখানে চলে এসেছে। ইন্ডিয়াতে খাওয়া দাওয়াতে বেশি কষ্ট, এখানে আত্মীয় স্বজন আছে, সুযোগ সুবিধাও বেশি, তাই তারা এখানে চলে এসেছে। ভারত থেকে আসা রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়ার অন্তর্বর্তীকালীন ট্রানজিট পয়েন্টের আশ্রয় শিবিরে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনের তত্ত্বাবধানে তাদের রাখা হয়। সবশেষ 23 জানুয়ারি বিকেলে এই আশ্রয় শিবির থেকে তাদের একটি বড় অংশ টেকনাফের অস্থায়ী রোহিঙ্গা শরণার্থী শিবিরে স্থানান্তর করা হয়েছে। এখন যারা সীমান্ত থেকে, বিশেষ করে ভারতীয় সীমান্ত থেকে যারা প্রবেশ করছে, তাদেরকে আমরা আমাদের কাছে যতটুকু তথ্য যে এটা 1000 খানেকের উপরে হবে এই পর্যন্ত, তো সেটা এখনো তাদেরকে, যেহেতু ইউএনএইচসিআর এখানে আছে, তাদের রিফিউজি হিসেবে তাদের ম্যানেজমেন্টে আছে, সেই লোকগুলো আমাদের ক্যাম্পে সেভাবেই তাদেরকে হস্তান্তর করা হয়েছে, তারা সেখানে আছে। মিয়ানমারের নির্যাতনের মুখে 2017 সালের আগস্টের পর ওই রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 7 লাখেরও বেশি রোহিঙ্গা নারী পুরুষ। আগে পালিয়ে আসা সহ বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা 11 লাখেরও বেশি। মাসুদ মুস্তাহিদ, RTV। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে বিপুল পরিমাণে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 150 কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। আমদানি কমে যাওয়ায় এই ঘাটতি দেখা দিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তথ্যচিত্রে সুচুরা এমনের রিপোর্ট। ভৌগোলিক দিক থেকে সুবিধাজনক হওয়ায় একসময় সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ পণ্য আমদানি হতো। রাজস্ব আদায় ছিল সন্তোষজনক। নানা কারণে সাম্প্রতিক বছরগুলোতে পণ্য আমদানি কমে গেছে ব্যাপক হারে। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 235 কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র 91 কোটি 82 লাখ টাকা। ঘাটতি দেখা দিয়েছে প্রায় 143 কোটি টাকা। বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা বলছেন, দেশের অন্য বন্দরের ন্যায় এখানে পচনশীল পণ্যের মাত্র 10% শুল্ক মওকুফ করা হয় না। তবে এই বন্দর দিয়ে পচনশীল পণ্যের আমদানি কমে গেছে। এর প্রভাব পড়ছে অন্যান্য পণ্য আমদানির উপর। আমাদের কর্তৃপক্ষ, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তারা যদি নিয়ম মাফিক ওনাদের মতো করে চালাতে চেষ্টা করে, তাহলে আমাদের পূর্বের যে রমরমা ভাব ছিল সেটা ফিরে আসবে। আমদানিকারকেরা যে জন্য ফিরে চলে গেছে এখান থেকে, তারা যেন কোনো ধরনের বিব্রত বোধ না করে আমাদের এই সোনা মসজিদে আবারও আমদানি রপ্তানি শুরু করে, সেই লক্ষ্যে আমরা আপ্রাণ চেষ্টা করছি। রাজশাহী বিভাগের মধ্যে আমাদের কোনো কলকারখানা নেই, শুধু একটা পোর্ট। এই পোর্টটা যদি আমরা শেষ হয়ে যায়, তাহলে আমাদের এলাকার লক্ষ লক্ষ লোক বেকার হয়ে পড়বে। তবে রাজস্ব ঘাটতির বিষয়ে কাস্টমস কর্মকর্তাদের বক্তব্য কিছুটা ভিন্ন। তারা বলছেন, বেশি রাজস্ব পাওয়া যায় এমন পণ্যের আমদানি কমে যাওয়াই ঘাটতির মূল কারণ। কম শুল্ক আরোপযোগ্য পণ্যগুলো আমদানি করা হয়, সেই কারণে এই কম আদায় বা ঘাটতিটা। যদি এখানে ট্যাক্সেবল কোনো আইটেম বা যেগুলো অধিক শুল্ক হারযুক্ত যদি কোনো পণ্য এদিক থেকে আসে, তাহলে এই ঘাটতিটা থাকবে না বলে আমি আশা করছি। বিপুল পরিমাণ এই রাজস্ব ঘাটতি থেকে উত্তরণের পথ খোঁজা হচ্ছে বলে জানান সোনা মসজিদ স্থলবন্দরের কর্মকর্তারা। সুরাইয়া মুন্নি, RTV। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেটের ব্যাংক শিরোনামগুলো আরো একবার। মাত্রাতিরিক্ত সীসা নিকেল ধূলিকণায় দূষণের শহর ঢাকা, ভয়াবহ ঝুঁকিতে নগরবাসী, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে জানালেন পরিবেশ মন্ত্রী। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে প্রস্তুত আওয়ামী লীগ, অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির। তাবলিগ জামাতের দুপক্ষকে নিয়ে বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারিতে, আর তারিখ চূড়ান্ত হবে আজ। এবং শ্রদ্ধা ভালোবাসার চোখে জলে শেষ বিদায়, সুর সম্রাট বুলবুলের, শঙ্কামুক্ত নন শিল্পী আলাউদ্দিন আলী। সকালের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন।
আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।